সেইখানে ফিরে এসে তিনি আমাদের শশাঙ্ক চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গোটা কাটোয়া এলাকাতে তিনি একটা অদ্ভুত কৃষক আন্দোলনের সংগঠন তিনি তৈরি করলেন, সুবোধ চৌধুরী। তারপর সুবোধ চৌধুরী আস্তে আস্তে সেন্টারে চলে এলেন, বর্ধমান জেলার সেন্টারে এলেন। বর্ধমান শহরে মূলত সেই সময় শিবশঙ্কর চৌধুরী, যিনি পরে শহীদ হয়েছিলেন, এই শিবশঙ্কর 1930 সালে তিনি ছিলেন কংগ্রেস কমিটির সম্পাদক। তো শিবশঙ্কর চৌধুরী তখন বর্ধমান শহরটা চষে বেড়াতেন। আরেকজন ছিলেন আমাদের চন্দ্রশেখর চ্যাটার্জি, আমাদের বর্ধমানের ডাক্তারবাবু ছিলেন। এরকম বেশ কয়েকজন, অশ্বিনী রায়, এরকম করে বেশ কয়েকজন, তারা তখন এই বর্ধমান শহরটা গোটাটা পৌরসভা থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা একটা অসাধারণ ভূমিকা তখন তারা পালন করছে। এখন দেশ স্বাধীন হবার পরে অনেকগুলো ফ্যাক্টর সেই সময়তে চলে এলো। প্রথম একটা হটকারী নীতি, এটা আমাদের সামনে চলে এলো, যেটা পরবর্তীকালে সামনে এসেছে, যেটা নট রিয়েল। এই স্বাধীনতা এটা ফরমালও নয়, এটা রিয়েলও নয়। এই স্বাধীনতার কোনো মূল্য নেই, এই ভাবনা তত্ত্ব এক সময়তে স্বাধীন পাওয়ার পর স্টার্ট হয়ে গেল, যেটা বিটিআর তত্ত্ব বলে অভিহিত করা হয়। কি তত্ত্ব? বিটিআর, বিটিরন দিবে, সেই তত্ত্ব বিটিআর বলতে বাতিল হয়ে গেল। তখন কমিউনিস্ট পার্টির কার্যত কোনো কর্মসূচি নেই। যে যেমন পাচ্ছে, যেমন হালির নৌকা, যেমন নদীপথে যাবার সময় তার কোনো দিক নির্দেশ কোনো থাকে না, ঠিক তেমনিভাবে হালির নৌকার মতো চলছে তখন কমিউনিস্ট পার্টি দেশ স্বাধীন হওয়ার পর। তারপর 1952 সালে আমাদের দেশের 4 জন বড় বড় নেতা, রাজেশ্বর রাও, অজয় ঘোষ, বাসব পুনাইয়া, এরকম কয়েকজন নেতা মস্কো গেলেন। মস্কোতে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে কমরেড স্ট্যালিন, মলোটভ, ম্যালেনকভ, সুসলভ, তারা সব বসলেন। বসে তারা কমিউনিস্ট পার্টির কর্মসূচি সম্পর্কে একটা ধারণা দিলেন। মহাপেজখানায় 35 সালে একটা ডকুমেন্ট পার্টি ছিল কমিউনিস্ট পার্টি, সেটা বার করে এনে স্ট্যালিন বললেন যে আপনারা এটা মানতেও পারেন, না মানতেও পারেন, আমি যা বলছি, কিন্তু একটা কর্মসূচি আপনাদের চাই। সেই কর্মসূচি সম্পর্কে তিনি যে দিক নির্দেশ করলেন, সেটাও দেখা গেল পরবর্তীকালে দেশের ভাবনার সঙ্গে মিলছে না। স্ট্যালিন বলেই দিয়েছিলেন যে রাশিয়ার অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতা ভিন্ন, আপনারা এটাই ঠিক, আমি তা বলছি না, কিন্তু আপনারা ভেবে দেখবেন। পরে সেটা দেখা গেল মিলছে না। পরবর্তীকালে অনেক লড়াই করে একটা কর্মসূচি তৈরি হলো, কিন্তু সেই কর্মসূচিতে তৎকালীন সময়ে যারা আমরা সংশোধনবাদী বলে যাদেরকে আমরা চিহ্নিত করি, তারা তখন ক্রুশ্চেভ, রাশিয়াতে সংশোধনবাদের যে আধিপত্য যখন শুরু হয়েছে, তখন ক্রুশ্চেভের মতাদর্শেই দীক্ষিত হয়ে কিছু মানুষ তখন ভারতবর্ষ কমিউনিস্ট পার্টিতে সংশোধনবাদকে নিয়ে আসছে। এই নিয়ে একটা লড়াই হলো সাংঘাতিকভাবে। তারপর ভারত চীন যুদ্ধ হলো। যুদ্ধের সময় তাদের যে ভূমিকা, এই ক্রুশ্চেভ পন্থীরাই কি পরবর্তীকালে সিপিআই হিসেবে পরিচিত? হ্যাঁ, ইয়েস, তারা হয়েছিল। আর কমিউনিস্ট পার্টি 64 সালে ভাগ হয়ে গেল।
ভাগ হবার পর তখন তারপর সিপিআইএম নামে কমিউনিস্ট পার্টি তৈরি হলো। তো সেই কমিউনিস্ট পার্টি তৈরি হবার পর বর্ধমান জেলা তখন নেতৃত্বে এলেন তা হচ্ছে সুবোধ চৌধুরী, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যিনি ছিলেন। তিনি আস্তে আস্তে সেন্টারে কাজ করতে করতে তিনি হলেন বর্ধমান জেলা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সুবোধ চৌধুরী। সুবোধ চৌধুরী 1970 সাল পর্যন্ত ছিলেন। তারপর বর্ধমানের সাঁইবাড়ির ঘটনার পর তিনি আত্মগোপনে যেতে বাধ্য হলেন। তিনি আত্মগোপনে চলে যাবার পর খুব কষ্টের মধ্যে বিহারে পাটনাতে তার মৃত্যু হল। সেই সুবোধ চৌধুরী চলে যাবার পর এলেন পার্টির নেতৃত্বে, তা হচ্ছে রবীন সেন। রবীন সেন ছিলেন শ্রমিক আন্দোলনের ব্যাপারে ওই এলাকার তখন পরিচিত নেতা। দুর্গাপুর তৈরি হয়ে গেছে, দুর্গাপুরে অনেক লড়াই আন্দোলনে তখন রবীন সেনের বিশাল অবদান। আসানসোলের খনি অঞ্চলে রবীন সেন সম্পর্কে মানুষের বিশাল শ্রদ্ধা। তিনি ছিলেন এয়ারফোর্সের সঙ্গে যুক্ত এবং সেইখানেই তার জীবনটা কেটেছে অনেকটাই। তারপর আমাদের দেশে নৌবিদ্রোহে তিনি তখন অংশগ্রহণ করে লাহোর জেলে ধরা পড়ে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাবার পর তিনি হাজির হলেন রানীগঞ্জে। তো রবীন সেনের প্রতি তখন মানুষের বিশাল শ্রদ্ধা। এরকম একটা মানুষ কমিউনিস্ট পার্টিতে এসেছে। আস্তে আস্তে তখন তিনি সেক্রেটারি হলেন। রবীন সেন সেক্রেটারি হওয়ার পর তখন শ্রমিক কৃষক আন্দোলন দুটো যুক্তভাবে তখন চলছে মারাত্মকভাবে। এদিকে তখন বিনয় চৌধুরী, হরেকৃষ্ণ কণা, আমাদের আরও সব অনেক বড় বড় সব নেতা তৎকালীন সময়ে। কাটোয়াতে ছিলেন হরবংশ সিং, তারপরে আমাদের আসানসোলে তখন সুনীল বসু রায়, বিজয় পাল, বামাপদ মুখার্জি, বিকাশ চৌধুরী, এরকম সব বড় বড় নেতা তখন ওদিকে। আবার এদিকেও তখন বিনয় কুমার, রামনারায়ণ গোস্বামী, মেহবুব জাহিদি, সমর বাওড়া, গ্রামাঞ্চলেও তখন অনেক বড় বড় নেতারা সব সামনে চলে এসেছেন। করে শক্তিশালী একটা কমিউনিস্ট পার্টি বর্ধমান জেলাতে প্রতিষ্ঠিত হল। 70 সালে সাঁইবাড়ি ঘটনার পর যখন পার্টির বিরুদ্ধে প্রচুর কুৎসা হচ্ছে, রক্তমাখা ভাত মাকে খাওয়ানো হয়েছে এসব বলে যখন কুৎসা চলছে, তখন তার বিরুদ্ধে তৎকালীন নেতৃত্ব বিশাল বিশাল লড়াই করেছিলেন এই কুৎসিত কথাগুলোর জন্য। এমনকি তারাপদ মুখার্জি যে কমিশন হয়েছিল বর্ধমান টাউন হলে, সেখানেও বিচারপতি বলেছিলেন এটা ফেব্রিকেটেড, এটা ফলস এবং বেসলেস, এই ঘটনার কোনো ভিত্তি নেই। যাক, এটাকে নিয়ে আমরা প্রচুর সেই সময় নেতৃত্ব লড়াই করেছিলেন। আমরা তখন বয়সে ছোট। 1971 সালে জাস্ট সাঁইবাড়ি ঘটনার পর যে নির্বাচন হলো, তখন নেতৃত্বের হাল ধরেছেন রবীন সেন। বর্ধমান জেলার একটা আসন ছাড়া সব আসনে জিতল বামপন্থীরা। একমাত্র কুলটিতে রামদাস বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন কংগ্রেসের প্রার্থী, বাকি সব প্রার্থী জিতল বামপন্থীরা 1971 সাল। তারপর 72 সালে যে নির্বাচন হলো তাতে তো জোচ্চুরিপূর্ণ নির্বাচন হলো সিদ্ধার্থ শঙ্করের নেতৃত্বে। অনেকেরই জানা আছে আমরা যা সিট পেয়েছিলাম, আমরা পরে বয়কট করেছিলাম বিধানসভা। প্রচণ্ড আক্রমণ 70 থেকে শুরু হয়েছিল বর্ধমান শহরে। কালো চৌধুরী, শিবশঙ্কর চৌধুরী থানা থেকে অদূরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বডিটা তার পড়েছিল, কার্যত লোকে বলে কুকুরে চাটছিল। বডিটা তোলা হয়নি, থানা থেকে কয়েক গজ দূরে। জ্যোতি বসু তখন ফোন করেছিলেন এসপিকে যে আপনারা তো কিছুই করবেন না, এরকম একটা বিশাল স্বাধীনতা সংগ্রামী, গোটা জেলা জুড়ে তাকে চেনে শিবশঙ্কর চৌধুরী, সেই মানুষটার মৃতদেহ পড়ে আছে, আপনারা তুলবেন না। তারপর তার মৃতদেহ তোলা হয়। যতখানি সম্ভব পার্টির তখন যা ক্ষমতা ছিল
সবাই তো জেলে, বিনয় কুমার জেলে, বড় বড় নেতারা সব তখন জেলে, সাইবাড়ির ঘটনা। তারপর শিবশঙ্কর চৌধুরী খুন হলেন, ভবদীশ রায় খুন হলেন, বর্ধমানে একের পর এক খুন শুরু হয়ে গেল 70-71 দশকে। 72 সালের তীব্র সন্ত্রাসে, তার আগে মিউনিসিপ্যালিটি নির্বাচন হলো, আমরা কেউ দাঁড়াতে পারলাম না প্রচণ্ড সন্ত্রাসে। আর 72 সালে যে নির্বাচন হলো সেটা হচ্ছে সাজানো বিধানসভা। তারপর 72 থেকে 77 পর্যন্ত একটা কঠিন লড়াই শুরু হয়ে গেল, আদাফাসি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। গ্রামে গ্রামে আমাদের আত্মগোপনকারী কমরেডরা ছড়িয়ে পড়লেন। জমির আন্দোলন করা হয়েছিল 67-69 সালে, বহু গরিব মানুষকে জমি দেওয়া হয়েছিল। 72 সালে সিদ্ধার্থ শঙ্কর আসার পর জমি আবার যোদ্ধারা কেড়ে নিলেন, গরিবরা প্রতিরোধ করতে পারলেন না। কিন্তু গরিবদের মধ্যে এই যে জমি কেড়ে নেবার একটা ক্ষোভ মারাত্মকভাবে তৈরি হয়েছিল। আমরা তখন আত্মগোপন করে আছি, আসামি, গ্রামে গ্রামে যাই, গরিব মানুষ তখন খুঁজছে একটা সুযোগ পেলে দেখে নেব। তারপর 75 সালে জরুরি অবস্থা, যা 72 থেকে 77 পর্যন্ত হয়েছে, 74 পর্যন্ত, 75 জরুরি অবস্থা নতুন কোনো ব্যাপার ছিল না বর্ধমান জেলায়, যা সন্ত্রাস হয়েছে। তারপর 77 যখন প্রথম লোকসভা নির্বাচন হলো, এই বর্ধমানের এই গুরুত্বপূর্ণ সিট আমরা ছেড়ে দিয়েছিলাম। প্রার্থী হয়েছিলেন জনতা দলের রাজকৃষ্ণ দাস। এই সিটটার চারপাশে হয়েছিল বিশাল লড়াই, রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি, বর্ধমান সদর। এই গোটা এলাকাটা ছিল একটা বিরাট লড়াইয়ের জায়গা জমির আন্দোলনের। স্থায়ীভাবে জনতা দলের প্রার্থী রাজকৃষ্ণ দাস হয়েছে, কর্মীদের একটুখানি মানসিকভাবে একটু আঘাত হয়েছিল। নেতৃত্ব সেটা বোঝাতে পেরেছিলেন যে কংগ্রেসের মতো শক্তিকে আমাদের পরাজিত করতে গেলে আজকে ছাড়া কোনো উপায় নেই। তারপর রাজকৃষ্ণ দাঁড়ালেন, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করেছেন রাজকৃষ্ণ, উনি বিপুল ভোটে জিতলেন। তারপর 1977 সালের নির্বাচনে তখন সিট নিয়ে অনেক কষাকষি হলো জনতা দল এবং বামপন্থীদের। এক সময়তে প্রমোদবাবু বলেই দিয়েছিলেন যে আপনারা 51% নিন, আমাদেরকে 49% দিন, এইভাবে সেটা সমঝোতা হয়। তখন কংগ্রেসের পক্ষ থেকে প্রফুল্লচন্দ্র সেনের নেতৃত্বে, যিনি এইসব করছিলেন, জনতা দলের পক্ষ থেকে, তার নাম ছিল ডিএন লাহিড়ী, তিনি স্পষ্ট ভাষায় বললেন 51% চলবে না, 55-45 করতে হবে, তোমাদের 45, আমাদের 55। তখন প্রমোদবাবু বললেন না, আপনারা ঐক্য চান না কংগ্রেসের বিরুদ্ধে, তাহলে এইখানে স্টপ হয়ে গেল। আমরা সব সিটে যেসব জায়গায় প্রার্থী দেবার দিলাম বামপন্থীরা, বিপুল ভোটে আমরা জিতলাম। জনতা দলও ঐক্য বিরোধী ভূমিকা পালন করার জন্য মানুষ তাকে শিক্ষা দিল। কংগ্রেস তো হেরে গেলই। 77 সালে বামফ্রন্ট এলো, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হলে। তো 77 to 2011 একটা প্রথম দিকে একটা নতুন পরিবেশ এই পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হলো। একটা হচ্ছে জমির আন্দোলন, যেটা শুরু করেছিলাম আমরা, সেটা বিনয় চৌধুরী আহ্বান দিলেন, ভূমি রাজস্ব মন্ত্রী। তিনি বললেন যে এতদিন ঝান্ডা নিয়ে আমরা লড়াই করেছি, এবার জিএলআরওকে একবারে জমির আলে বসে পাট্টা দিতে হবে। পাট্টা পাওয়ার কাজ শুরু হলো। অপারেশন বর্গার মাধ্যমে যারা বর্গা রেকর্ড করা, সেটা স্টার্ট হলো। 78 সালে প্রথম পঞ্চায়েতের নির্বাচন হলো। দীর্ঘদিন পঞ্চায়েতের নির্বাচন হয়নি। তবে একটা সাংঘাতিক ব্যাপার, তা হচ্ছে হরেকৃষ্ণ কোনার মাত্র 59 বছর বয়সে তিনি মারা গেলেন ক্যান্সার রোগে। এটা পশ্চিমবঙ্গের একটা বিরাট ক্ষতি, বর্ধমান জেলার ক্ষতি, পশ্চিমবঙ্গের ক্ষতি, সর্বভারতীয় কৃষক আন্দোলনের ক্ষতি, কমরেড হরেকৃষ্ণ কোনার এই অকাল মৃত্যু।
যিনি কার্যত গরিব মানুষকে ঘুম থেকে জাগিয়ে দিতেন তার বক্তব্যের মধ্য দিয়ে। তো ওনার মারা যাওয়ার পর ভূমি রাজস্ব মন্ত্রী হলেন বিনয় চৌধুরী। একদিকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভূমি সংস্কার, একাদশ পর্যন্ত স্কুলে ফ্রি, ছাত্রছাত্রীদের বই দেওয়ার ব্যবস্থা করা, পড়াশোনার মানকে কত বেশি উন্নত করা যায়, সমবায়গুলোকে নতুন করে চাঙ্গা করে সমবায় থেকে যাতে কৃষকরা ঋণ পায় তার ব্যবস্থা করা, সারের দাম যাতে বৃদ্ধি না হয় তার ব্যবস্থা করা, অজস্র সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তাদের মাধ্যমে ধান কেনার চেষ্টা করা, তাতে মেয়েদেরও কিছু পয়সা রোজগার হতো, আবার অভাবী বিক্রি ধানও কৃষকদের কাছ থেকে কিনত। অনেকগুলো সেচের ব্যবস্থা শুরু হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে। ক্ষুদ্র সেচ, বৃহৎ সেচ, সবই সেচের পরিকল্পনা নেওয়া হলো পশ্চিমবঙ্গে। এই সব কিছুর মধ্যে কৃষিক্ষেত্রে একটা বড় পরিবর্তন পশ্চিমবঙ্গে হয়ে গেল। উৎপাদনশীলতার নিরিখে আমরা ধান উৎপাদনে প্রথম, আলু উৎপাদনে দ্বিতীয়, আর সবজি উৎপাদনে প্রথম এবং মাছ উৎপাদনে সেকেন্ড পজিশন হয়ে গেল পশ্চিমবঙ্গে। এবং পঞ্চায়েত ব্যবস্থা হিরণময় নন্দ তো বহুদিন তো ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে। হ্যাঁ, এসেছে। সেই সময়তে মানে পঞ্চায়েত ব্যবস্থাকে গোটা ব্যাপারটাকে সামনে আনার জন্য রাজীব গান্ধী ছুটে এলেন সল্টলেক স্টেডিয়ামে। রাজীব গান্ধী সমস্ত পঞ্চায়েতের প্রধানদের হাজির করিয়ে তাদের অভিজ্ঞতাগুলো শুনলেন, কী করে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত চলছে। দীর্ঘ ডিসকাশন, আলোচনা হওয়ার পর তিনি বললেন এটাই মডেল হওয়া উচিত, এটাই মডেল হওয়া উচিত গোটা ভারতবর্ষে, এই হচ্ছে পঞ্চায়েত। তারপর তিনি তো এইসব নিয়ে অনেক জায়গা বলতে আরম্ভ করলেন, কিন্তু তারপরে তো তার মৃত্যু হলো, তিনিও খুন হয়ে গেলেন। এই সব কিছুর মধ্য দিয়ে তখন তো পশ্চিমবঙ্গে একটা বড় কথা ছিল যে মাসুল সমীকরণ প্রত্যাহার করো আর শিল্পের লাইসেন্স আমাদেরকে দাও। কারণ পশ্চিমবঙ্গ একসময় এত ক্ষুদ্র শিল্পে ভর্তি ছিল, কিন্তু বড় শিল্প দুর্গাপুর, চিত্তরঞ্জন ছাড়া আর তো সেরকম ছিল না। তো সেই সময়তে মাসুল সমীকরণের প্রশ্নটাকে নিয়ে, লাইসেন্স প্রথা নিয়ে তীব্র লড়াই শুরু হলো গোটা রাজ্য জুড়ে। পরবর্তীকালে উদারীকরণ নীতি যখনই স্টার্ট হয়ে গেল, তখন মাসুল সমীকরণ আর লাইসেন্স প্রথার ব্যাপার আর রইল না। তখন বামফ্রন্ট সিদ্ধান্ত করলো এখন তো সরকার কোনো কারখানা করবে না, অন্তত বেসরকারি পুঁজি তারা যদি লগ্নি করে কলকারখানা তৈরি করে পশ্চিমবঙ্গে বেকার ছেলেদের স্বার্থে, তার একটা নীতি ঠিক করলো, তা হচ্ছে বামফ্রন্ট। সেটা ঠিকও হলো, কিছু কিছু কারখানায় আসতে আরম্ভ করলো। তারপর জ্যোতিবাবুর পর বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে কারখানা তৈরি করার কথা ভাবলেন, নন্দীগ্রামেতে কেমিক্যাল হাব তৈরি করার কথা। তারপর আমাদের পুরুলিয়াতে একটা বিশাল ইস্পাত কারখানা করা, সালানপুরে ভূষণ স্টিল ফ্যাক্টরি একটা ইস্পাত কারখানা করার ব্যবস্থা করা, শালবনীতে জিন্দাল এশিয়ার মধ্যে বৃহত্তম ইস্পাত কারখানা তৈরি করার কথা ভেবে শিলান্যাস করে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে আক্রান্ত হয়েছিল, তৎকালীন মাওবাদীদের মুখোশ পরে তৃণমূল যে কাজ করেছিল শালবনীতে, সব নানা ঘটনা, নৈরাজ্য, কারখানা করতে দেব না, এসব ঘটনা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে চলল। একটা আন্তরিক প্রচেষ্টা নিয়েছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এটা যদি সফল হতে পারত তাহলে আজকে পশ্চিমবঙ্গ এই অবস্থা হতো না। যাই হোক, মানুষকে বোঝানো গেল না। যেটিও পরবর্তীকালে বলেছিলেন জনগণও ভুল করে। 11 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন মমতা ব্যানার্জি। তারপর তার পরের পর যা স্টেপিং যা তিনি নিতে আরম্ভ করলেন, ওটা নিয়ে পরে আলোচনা করব, কারণ এটা একটা অন্য একটা ফেজ, এটার সঙ্গে ওটা হচ্ছে না। আমি এখন দুই একটা কথা জিজ্ঞেস করে এই আলোচনাটা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে শক্তির নিরিখে উত্তর 24 পরগনা, কলকাতা বা দক্ষিণ 24 পরগনার সঙ্গে বর্ধমান সবসময় সেকেন্ডে থেকে গেছে, ব্যাকগ্রাউন্ডে থেকে গেছে।
এটা কেন? আসলে মানে কলকাতার আশেপাশে এলাকাগুলো তার যে সংযোগ রাজ্যের সঙ্গে, বর্ধমান তো একটু দূরত্বে ছিল। তো বর্ধমানেও সব থেকে বড় হচ্ছে হরেকৃষ্ণ কোনারের মৃত্যু, 59 বছর বয়সে। পরে বর্ধমানে বিনয় চৌধুরী, বিনয় কোনার, রামনারায়ণ গোস্বামী, মেহবুব জায়দি, আর ঠিক তার পরের ধাপে নিরুপম সেন, এইসব সব নেতৃত্ব যারা ছিলেন তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নেতা, যথেষ্ট, যা বর্ধমানে যারা ছিলেন। আপনি সেই নিরিখে যদি বিচার করেন তাহলে বর্ধমান 24 পরগনা আপনি বাছাবাছি করতে পারবেন না, এত নেতৃত্ব ছিল বর্ধমানে। তো তৎকালীন পার্টি নেতৃত্ব তারা বুঝেছিলেন যে সেন্টারের আশেপাশে যারা আছে তাদেরকে সামনে আসতে হবে। তো লবি ফবির ব্যাপারটা আমার মনে হয় দেখুন, এগুলো পরিচিত কথা, আপনার কাছে ক্লারিফিকেশন নিলাম। আমি বলছি যে এই বর্ধমান থেকে একসময় পার্টি সেক্রেটারি মেম্বার ছিলেন একসঙ্গে বিনয় কুমার, নিরুপম সেন, মদন ঘোষ, এরা সব পার্টির বড় বড় নেতা ছিলেন একসাথে বর্তমানে। আবার রাজ্য কমিটির মেম্বার ছিলেন একসময় মেহবুব জায়দি, বিকাশ চৌধুরী, রথিন রায়, সুনীল বসু রায়, আমি ছিলাম। সব মিলিয়ে বর্ধমান থেকে তখন আপনার পার্টি রাজ্য কমিটির মেম্বারের সংখ্যাটা 12 থেকে 13 জন, বর্ধমানে সংখ্যাটা কম না। তবে লবি ফবির পার্টগুলো ওগুলো এইভাবে বিচার করাটা ঠিক নয়, কারণ নিরুপম সেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গে। এখন অনেকে ভুলে গেছে, কিন্তু বামফ্রন্ট মন্ত্রিসভাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে একটা মানুষের মস্তিষ্ক সাংঘাতিক কাজ করতে, তা হচ্ছে নিরুপম সেন, কোনো সন্দেহ নেই। চুপচাপ থাকতেন, নিজের বিজ্ঞাপনটা কম করতেন, কিন্তু তত্ত্বগতভাবে এবং ব্যবহারিক দিক থেকে একবারে বাচ্চা বয়স থেকে পোস্টার মারতে মারতে তিনি বড় হয়েছেন। অতএব তার অভিজ্ঞতা কোনো অংশে কম ছিল না। আজকের আলোচনাটা এইখানে শেষ করার আগে ওয়ান লাইনে আপনার কাছ থেকে একটা কথা শুনতে চাইছি। 1930 সাল থেকে 2011 সাল পর্যন্ত হয়ে গেল, আপনার কি সেই ধরনের কনফিডেন্স বা অপটিমিজম, আশাবাদিতা আছে যে সিপিআইএম দল আবার রিভাইভ করবে? দেখুন, একটা বিষয় খুব স্পষ্টতা হচ্ছে এই যে 11 সালের পর থেকে যে অ্যাটাকটা নেমে এসেছে আমাদের প্রতি, সে অ্যাটাকটার মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কাঠামোটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি প্রতি ক্ষেত্রে তার অগ্রগতির ক্ষেত্রে তার কাঠামোটা, সাংগঠনিক কাঠামোটার ভূমিকা আছে, বিরাট ভূমিকা। কারণ শুধু অবজেক্টিভ কন্ডিশনটা ঠিক থাকলে হয় না, সব থেকে দরকারটা হচ্ছে তার অর্গানাইজেশন। 11 সালে আক্রমণ, 13 সালে পঞ্চায়েত নির্বাচন আক্রমণ, 14 সালে লোকসভা, 16 সালে বিধানসভা, 18 সালে পঞ্চায়েত, 21 সালে লোকসভা, যারাই বেরিয়েছেন বিরোধিতা করতে তাদের উপরে আক্রমণ, এই সব কিছুর জন্য একটা সন্ত্রস্ত চেহারা পশ্চিমবঙ্গে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। 14 সালে বিজেপি দেশে ক্ষমতায় আসার পর থেকে তার কাছে একটা মূল লক্ষ্যটা হচ্ছে যে কেমন করে সাম্প্রদায়িক পরিবেশটাকে বজায় রেখে দেওয়ার মধ্য দিয়ে একাংশের ভোট ছাড়া কীভাবে টানতে পারে। এক মারাত্মক বিপদ। আরএসএস গোটাটাকে পরিচালনা করছে, টিএমসি বিজেপি সরকার, তারই পরিচালনা মোহন ভাগবত। এই সব কিছুর মধ্যে দিয়ে এই মুহূর্তে যদি বলা যায় যে জনগণ প্রচণ্ড কষ্টে আছে। এই রাজ্যের 7 লক্ষ কোটি টাকা দেনা, 7 লক্ষ কোটি টাকা দেনা। আগামী দিনে কি করে এই সরকারটা চলবে বোঝা খুব কঠিন। মানুষ কষ্টে আছে। গ্রামে গঞ্জে আপনি যান, সমবায় উঠে গেছে, পঞ্চায়েত ধ্বংস হয়ে গেলে চুরিচামারি করে। এখন দাপাদাপি করছে মাইক্রো ফিনান্স, তার দাপাদাপি চলছে গ্রামে গ্রামে। বহু মধ্যবিত্ত ঘরের মানুষ তার জমি বন্ধক দিয়েছে, আর বিক্রি করে দিচ্ছে। রাজ্যে ছেলেদের কোনো কাজ নেই।
বিরাট সংখ্যক ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে গেছে। অর্থাৎ মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা বলতে যা বোঝায়, শিক্ষা, স্বাস্থ্য, মেয়েদের ওপর আক্রমণ, সব মিলিয়ে এই রাজ্যে অ্যান্টি টিএমসি হাওয়া এখন প্রবল হাওয়া। এই আপনি যে এতক্ষণ ধরে যে বর্ধমানের যে হিস্ট্রি, গ্রোথ অ্যান্ড ইভলিউশন অফ কমিউনিজম, কমিউনিস্ট পার্টি, এটা ব্যাখ্যা করে, এটা আমার মনে হয় যে একটা জায়গাতে আমার যেটা মনে হয়েছে যে যারা সম্পর্কে তাদের অ্যাওয়ারনেস খুবই কম, হয়তো দু চারটে কথা শুধু জেনেছে। অতএব আপনার এই যে কথাগুলো, এইগুলো যদি হিস্ট্রি বুকের মতো, এখন তো মানে টেক্সট বুকের বদলে ভিডিও বুক হয়ে গেছে, আশা করা যায় যে এটা তাদের কাছে খুব উপকারে লাগবে। আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে এই সাক্ষাৎকারটা এখানে শেষ করছি। ঠিক আছে।